জোড়া সুতা। জাইগোটিন শব্দের অর্থ হচ্ছে জোড়া সুতা। জোড়া সুতা। তাহলে এটাবে কি ঘটে? আমরা জানি ক্রোমোজোম এক সেট পিতা হতে আগত আর এক সেট হচ্ছে মাতা হতে আগত। পিতা হতে আগত ক্রোমোজোম গুলোকে বলা হয়, অথবা মাতা হতে আগত ক্রোমোজোম যেটাকে পরস্পরের হোমোলোগাস ক্রোমোজোম বলে। অর্থাৎ যে সেটটা পিতা হতে আসছে, ধরো দুইটা ক্রোমোজোম, এই সেটটা আসলো পিতা হতে, এরা হোমোলোগাস ক্রোমোজোম, আর এক সেট আসলো মাতা হতে, এরাও হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম। পিতা হতে আগত ক্রোমোজোম দুটা এবং মাতা হতে আগত ক্রোমোজোম দুটা এভাবে জোড়বদ্ধ হয়ে অবস্থান করবে জাইগোটিন ধাপে। এই জোড়বদ্ধ হয়ে অবস্থান করার প্রক্রিয়াটাকে বলা হয় সিন্যাপসিস। সিন্যাপসিস। তাহলে জাইগোটিন ধাপে সিন্যাপসিস দেখা যাবে। সিন্যাপসিস কি? হোমোলোগাস ক্রোমোজোম সমূহের জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। আর এই ক্রোমোজোম জোড়াকে পরস্পরের বাইভ্যালেন্ট বলে। বাইভ্যালেন্ট বলে। তাহলে আমাদের জাইগোটিন ধাপের কিওয়ার্ড হলো দুইটা। এটা হচ্ছে বাইভ্যালেন্ট অর্থাৎ ক্রোমোজোম জোড়া, আর আরেকটা হলো জোড়বদ্ধ হওয়ার প্রক্রিয়া যাকে আমরা বলছি সিন্যাপসিস। তো সিন্যাপসিস কি জিনিস? হোমোলোগাস ক্রোমোজোম সমূহের জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিন্যাপসিস। ওকে, এবার আসি মাইটোসিসের। আমাদের প্রথম ধাপ প্রোফেজে ছিল কি? এখানে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম সমূহ লম্বালম্বি দুভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে। ঠিক সেম ভাবে এখানেও এই কাজটা ঘটবে। এখানেও এই কাজটা ঘটবে, অর্থাৎ লম্বালম্বিভাবে বিভাজন হবে। প্যাকাইটিন ধাপে এসে আমরা জাইগোটিন ধাপে পেয়েছিলাম কি? এরকম দুই সেট ক্রোমোজোম, এক সেট মাতা হতে আগত, একটা পিতা হতে আগত। পরবর্তীতে হবে কি? এই ক্রোমোজোমগুলো লম্বালম্বি দুইটা ভাগে বিভক্ত হলো। এটা দুইটা ভাগে বিভক্ত হলো, সেম ভাবে এটাও দুইটা ভাগে বিভক্ত হলো। ঠিক আছে? ওকে, এই পাশেরটাও সেম ভাবে দুইটা ভাগে বিভক্ত হবে সেন্ট্রোমিয়ার ব্যতীত। তাহলে এই দুইজনের উৎপত্তি ওর থেকে, এই দুইজনের উৎপত্তি ওর থেকে। তাহলে যে দুজন একই ক্রোমোজোম থেকে আসছে তাদেরকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এরা সিস্টার, এরাও সিস্টার, আবার এর সাথে নন সিস্টার। তাহলে একই ক্রোমোজোম থেকে যে দুইটা সৃষ্টি হলো এরা সিস্টার ক্রোমাটিড, এই ক্রোমোজোম থেকে যে দুইটা সৃষ্টি হলো তারও সিস্টার ক্রোমাটিড। আমরা জানি সেন্ট্রোমিয়ার বিভক্ত না হলে এদের নাম থাকে ক্রোমাটিড, বাট এর সাথে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে প্যাকাইটিন ধাপে নন সিস্টার ক্রোমাটিড সৃষ্টি হবে। আর তাছাড়া এখানে চারটা ক্রোমাটিড যে একত্রে অবস্থান করে এই জিনিসটাকে বলা হয় টেট্রাড। চারটা ক্রোমাটিডের একত্রিত অবস্থানকে বলা হয় টেট্রাড। তাহলে প্যাকাইটিন ধাপে কি ঘটবে? প্রথমত ক্রোমোজোম সমূহের বিভাজিত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করবে, এরপর সৃষ্টি করবে টেট্রাড, সৃষ্টি করবে টেট্রাড। সৃষ্টি করবে টেট্রাড, অর্থাৎ ক্রোমাটিড বিভাজিত হয়ে চারটা ক্রোমাটিড একত্রে অবস্থান করবে, তার নাম হলো গিয়ে টেট্রাড। ওকে, টেট্রাড সৃষ্টি করবে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড গুলো। একই ক্রোমোজোম থেকে আগত ক্রোমাটিড গুলোকে বলা হয় সিস্টার, আর ভিন্ন ক্রোমোজোম থেকে আগত ক্রোমাটিড গুলোকে বলা হবে নন সিস্টার ক্রোমাটিড। ওকে, আমরা যদি আবার আঁকি, তাহলে এর সাথে এ সিস্টার, এর সাথে এ সিস্টার, ওর সাথেও নন সিস্টার। এখানে দুইটা নন সিস্টার ক্রোমাটিড একটা স্থানে জোড়বদ্ধ হয়ে যায়, এই স্থানে দুইটা নন সিস্টার ক্রোমাটিড জোড়া লেগে যায়। এখানে তাদের মধ্যে এক্স আকৃতির একটি কায়াজমা সৃষ্টি হয়। কায়াজমা। তাহলে এখানে পেলাম কি? একটা টেট্রাড, একটা পেলাম কায়াজমা। প্যাকাইটিন ধাপ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ধাপ। তাহলে এখানে হবে কি? একটা টেট্রাড, বাকিটা হবে কায়াজমা। ওকে, পরবর্তীতে সেন্ট্রোমিয়ার সমূহ পরস্পরকে বিকর্ষণ করা শুরু করে, ফলে ক্রোমাটিড সমূহ একটা আরেকটা থেকে দূরে সরে যাবে। কিন্তু কায়াজমাটার স্থানে যুক্ত থাকার কারণে এই স্থান থেকে তারা পরস্পর দূরে সরে যেতে পারবে না, কিন্তু সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ অব্যাহত থাকবে। ফলে কায়াজমার স্থানে ছিঁড়ে গিয়ে ক্রোমোজোম সমূহের মধ্যে অংশের বিনিময় ঘটে। ক্রোমোজোম সমূহের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার।
তাহলে প্যাকেটিং ধাপে তিনটা জিনিস সংঘটিত হয়, একটা টেট্রাট, কায়াসমা এবং ফাইনালি ক্রসিং ওভার। ওকে, গেল। তাহলে আমাদের টেট্রাট, কায়াসমা, ক্রসিং ওভার গেল। এরপর আসো ডিপ্লোটিন, 4 নাম্বার ধাপ। তাহলে এই ধাপে কি ঘটবে? এই ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন তখনও অব্যাহত থাকবে। ক্রসিং ওভার হয়ে গেছে কিন্তু সেন্ট্রোমিয়ারের বিকর্ষণ তখনও অব্যাহত থাকবে। কিন্তু সেন্ট্রোমিয়ার সমূহ পরস্পর থেকে দূরে সরে যাবে, কিন্তু তারা কায়াসমা স্থানে যুক্ত ছিল। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাচ্ছে, তারা কায়াসমা স্থানে যুক্ত ছিল। এই স্থানে যুক্ত কিন্তু সেন্ট্রোমিয়ার সমূহ পরস্পরকে বিকর্ষণ করছে। ঠিক তখনই এদের মধ্যে একটা লুপের সৃষ্টি হবে। দুইটা ক্রোমোজোম থাকলে সাধারণত লুপটা 90 ডিগ্রি হয়, তবে একটা ক্রোমোজোম থাকলে লুপ 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। সেন্ট্রোমিয়ার সমূহ দূরে সরে যাওয়ার কারণে ক্রোমোজোমগুলো যখন প্রান্তের দিকে চলে যায়, এই ধাপ কেবল এর নাম হচ্ছে প্রান্তীয়করণ, এর নাম হলো প্রান্তীয়করণ। তাহলে ডিপ্লোটিন ধাপে মূলত প্রান্তীয়করণ দেখা যাবে এবং প্রান্তীয়করণ ডাইকাইনেসিস ধাপ পর্যন্ত চলতে থাকবে। এখানে মূলত লুপের সৃষ্টি হয়। ওকে, তাহলে আমাদের বাকি আছে ডাইকাইনেসিস। ডাইকাইনেসিস ধাপে মূলত হবে, ডাইকাইনেসিস ধাপে এখানে প্রোফেজের শেষ ধাপে যা ঘটত, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত। নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত, বিলুপ্তি ঘটবে। নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তির ঘটার সাথে সাথে আমাদের ডাইকাইনেসিস ধাপ শেষ। ওকে, তাহলে ডাইকাইনেসিস ধাপ শেষ হলে আমাদের প্রোফেজ 1 ধাপ শেষ। প্রোফেজ 1 এর পর আসবে মেটাফেজ 1। বাকি ধাপগুলো মূলত মাইটোসিসের সাথে মিল আছে। মেটাফেজ 1 এ ঘটবে আগের মতোই, ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে। ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হবে, ঠিক আছে, ফলে তারা অধিক দৃষ্টিগোচর হবে। আমরা জানতাম মাইটোসিসের মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার সমূহ বিভক্ত ঘটে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া শেষ, মেটাফেজ ধাপ শেষ। কিন্তু এখানে মূলত ব্যতিক্রমটা হয়, এখানে মাইটোসিস 1 ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। তাহলে মাইটোসিসের বিভাজন না ঘটলে আমরা অপত্য ক্রোমাটিড থেকে নতুন ক্রোমোজোম বা অপত্য ক্রোমোজোম পাবো না। তাহলে মাইটোসিস 1 ধাপে সেন্ট্রোমিয়ারের বিভক্ত ঘটে না, সবকিছু আগের মতো, অর্থাৎ কাটো এবং মোটা হবে, বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে, সবকিছু আগের মতো, কিন্তু সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে সেন্ট্রোমিয়ার বিভক্তি হয় না, আমরা জানতাম সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে মাইটোসিসে অ্যানাফেজ ধাপ শুরু হতে, বাট এখানে অ্যানাফেজ ধাপ শুরু হয়ে নতুন করে ক্রোমোজোম পাবে না। আমরা জানতাম মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে, পরবর্তীতে দুইটা অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে, এরপরে অ্যানাফেজ ধাপ শুরু, বাট এখানে বিভক্ত হবে না। তাহলে অ্যানাফেজ ধাপে হওয়ার কথা ছিল নতুন ক্রোমোজোম, বাট সেটা এখানে হয়নি। সে কারণে এখানে অ্যানাফেজ 1 ধাপে ক্রোমোজোম সংখ্যা মূলত অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়ে যায়। মিউসিসে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় সেটা কোন ধাপে ঘটবে? অ্যানাফেজ 1 ধাপে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n থেকে এখানে n হয়ে যাবে, ঠিক আছে। আগের মতো বাকিগুলো চলতে থাকবে। অ্যানাফেজ ধাপে যা যা ঘটতো, ক্রোমোজোম সমূহ মেরু অঞ্চলের দিকে ধাবিত হবে, যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ অনুগামী এবং বি এল যে আই আকৃতি ধারণ করে, এই সমস্ত কিছুই থাকবে, শুধুমাত্র অপত্য ক্রোমোজোম থাকবে না, ফলে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়ে যাবে। অ্যানাফেজের পর থাকবে আমাদের টেলোফেজ। টেলোফেজ, টেলোফেজ ধাপে যা যা হওয়ার কথা, টেলোফেজ ধাপে তার জলযোজন ঘটবে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে, ফলে আমরা দুইটা নতুন কোষ তৈরি পাবো, কিন্তু এই কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ওকে, আমরা মাইটোসিসে তার বিভাজন শেষে ক্যারিওকাইনেসিস শেষে সাইটোকাইনেসিস ঘটতো, বাট এখানে সাইটোকাইনেসিস ঘটবে না। এক্ষেত্রে হবে কি, মায়োসিস 1 আমাদের শেষ, অ্যানাফেজ 1 ধাপের মধ্য দিয়ে মায়োসিস 1 শেষ, এরপর শুরু হবে মায়োসিস 2। তবে মায়োসিস 2 শুরু হওয়ার আগে একটি প্রস্তুতিমূলক দশা আছে, নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। এর নাম ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস, এটা একটা মায়োসিস 2 এর প্রস্তুতিমূলক দশা। এখানে কোষ বিভাজনের প্রয়োজনীয় জিনিসপত্র,
আরএনএ সবকিছু সংশ্লেষিত হবে, কিন্তু ডিএনএ এর অনুলিপন ঘটবে না। ডিএনএ অনুলিপন ঘটে না, এখানে অনুলিপিত হয় না। ওকে, হয় না। এরপর আমাদের মায়োসিস টু শুরু। মায়োসিস টু, মায়োসিস টু, মায়োসিস টু এর 4টা ধাপ। প্রোফেজ টু, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু। টেলোফেজ টু, ওকে। তাহলে মায়োসিস ওয়ানের যেমন 4টা ধাপ ছিল, এখানে সেম ভাবে 4টা ধাপ। প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু। এই ধাপটা মূলত মাইটোসিসের মতো, অর্থাৎ মাইটোসিসে যা যা ঘটবে এখানে সেম ভাবে তা ঘটবে। বাট এখানে আমরা পেলাম কি ক্রোমাটিড, অর্থাৎ আমরা অপত্য ক্রোমোজোম পাইনি মায়োসিস 1 ধাপ শেষে। এখানে প্রোফেজে কি করবে, যেমন টেলোফেজ 1 ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটতো, এখানে প্রোফেজ 2 ধাপে সেটা আবার বিলুপ্ত হয়ে যাবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ উভয়ই বিলুপ্ত হতে শুরু করবে এবং একসময় বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ওকে, প্রোফেজ 1 ধাপে। তারপর জলযোজন ঘটবে, ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো এবং মোটা হতে শুরু করবে, সংকুচিত হতে শুরু করবে। এরপর আসবে 2 নম্বর ধাপ, প্রোফেজ 2 এর পর মেটাফেজ 2। মেটাফেজ 2 তে সেম আগের মতোই, মেটাফেজ 2 সেম আগের মতোই, অর্থাৎ ক্রোমোজোম সমূহ বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে। এদের ক্রোমোজোম সমূহ সর্বাধিক খাটো এবং মোটা হবে, সবকিছু সেম। এবং মাইটোসিসের মতো এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। মেটাফেজ 1 এ কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হতো না, কিন্তু মেটাফেজ 2 তে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে। তাহলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হলে আমরা অপত্য ক্রোমোজোম পাবো। সেন্ট্রোমিয়ারের বিভাজন শেষ, মেটাফেজ 2 ধাপ শেষ। এরপর আমাদের অ্যানাফেজ 2 ধাপ। অ্যানাফেজ 2 ধাপ, অ্যানাফেজ 2। তাহলে এই ধাপে সেন্ট্রোমিয়ারে বিভক্ত হবে, তাহলে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হবে। অপত্য ক্রোমোজোম সমূহের মেরুমুখী চলন হবে। চলনের সময় বাহুদ্বয় অনুগামী এবং সেন্ট্রোমিয়ার অগ্রগামী হবে, মেরুমুখী চলন হবে। তখন তাদেরকে দেখতে বি এল জে আই আকৃতির মনে হবে, অর্থাৎ সবকিছুই মাইটোসিসের মতো। এরপর লাস্ট হচ্ছে টেলোফেজ 2। টেলোফেজ 2 তে সেম আগের মতোই, টেলোফেজ 2 তে আগের মতোই, অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটবে, জলযোজন ঘটবে, ক্রোমোজোমগুলো আস্তে ধীরে সংকুচিত হতে শুরু করবে। ওকে, টেলোফেজ 2 শেষ। এরপরে সাইটোকাইনেসিসের মাধ্যমে দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে টেলোফেজ 2 শেষ। তাহলে আমরা নতুন কোষ পাবো। প্রথমে পেলাম 2টা কোষ মায়োসিস 1 শেষে, পরবর্তীতে এই 2টা থেকে আরো 2টা নতুন কোষ পাবো। কিন্তু মায়োসিস 1 আমরা যে কোষগুলো পেয়েছিলাম সেখানে ক্রোমোজোম সংখ্যা ছিল অর্ধেক ইতিমধ্যেই। এরপর যখন মাইটোসিস হবে তখন কি এটার সমান হবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফাইনালি কোষ পাচ্ছি সবগুলোই হ্যাপ্লয়েড, অর্থাৎ এন সংখ্যক। আমাদের ডিপ্লয়েড কেন পাইনি? মায়োসিস 1 ধাপের কারণে, কারণ মায়োসিস 1 ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন হতো না বলে ক্রোমোজোম সংখ্যা হয়ে গিয়েছিল অর্ধেক। পরবর্তীতে সেই অর্ধেক দিয়ে আমরা কাজ শুরু করে মায়োসিস 2 ধাপে মাইটোসিসের মতো করে আবার অর্ধেক পেলাম। ওকে, তাহলে গেল মায়োসিস। তাহলে মায়োসিসের উপকারিতা কি? মায়োসিসের ফলে আমাদের প্রথম যে উপকারটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। মায়োসিসের যে প্যাকাইটিন ধাপে ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভারের ফলে জেনেটিক মিউটেশন ঘটে, নতুন প্রজাতি বা নতুন প্রকরণের সৃষ্টি হয়, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। এগুলোই প্রজাতি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, নতুন প্রজাতি সৃষ্টি করা, তারপর জনন কোষ এই প্রক্রিয়ায় বিভাজিত হয়, ফলে 2টা জনন কোষে হ্যাপ্লয়েড থাকার কারণে আমরা ফাইনালি ডিপ্লয়েড জাইগোটটা পাই। ওকে, মায়োসিসের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারটাকে মাইটোসিস কোষ বিভাজনে প্যাকাইটিন ধাপে 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। 2টি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। তো আবার যদি একটু ক্রসিং ওভার সম্পর্কে পড়ি, জাইগোটিন ধাপের পর এরকম 2টি অপত্য ক্রোমাটিড সৃষ্টি হবে। অপত্য ক্রোমাটিড গুলো একটা জায়গায় সংযুক্ত থাকবে, 2টা নন সিস্টার ক্রোমাটিড। এই জায়গায় একটা এক্স আকৃতির কায়াসমা সৃষ্টি হবে। পরবর্তীতে সেন্ট্রোমিয়ারের বিকর্ষণের ফলে এরা দূরে সরে যাবে, কিন্তু কায়াসমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার কারণে একটা সময় গিয়ে কায়াসমার স্থানটা ছিঁড়ে গিয়ে অংশের বিনিময় হয়, অর্থাৎ ওর অংশে এর কাছে চলে আসবে, ওর অংশে এর কাছে চলে আসবে। যাক, এই যে ক্রোমোজোমের মধ্যে যে অংশের বিনিময় হয়, এই অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে এখানে প্রথম ধাপে ঘটবে কি? প্রথম ধাপে
কায়াজমার স্থানে ক্রোমোজোমগুলো ভেঙে যাবে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ভেঙে যাবে। পরবর্তীতে ওর অংশ ওর কাছে এবং ওর অংশ ওর কাছে চলে আসবে এবং তারা জোড়া লাগবে লাইগেস এনজাইমের প্রভাবে। তো এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে ভেঙে যাবে, তারপর লাইগেস এনজাইমের প্রভাবে জোড়া লাগবে, এরপরই মূলত ক্রসিং ওভারটা হবে। তাহলে ক্রসিং ওভারের ধাপ হচ্ছে তিনটি। ক্রসিং ওভারের ফলে মূলত আমাদের জেনেটিক মিউটেশনটা ঘটে, অর্থাৎ নতুন প্রকরণ বা ভ্যারাইটি সৃষ্টি হয়। তারপরে ক্রসিং ওভারের আরো কিছু গুরুত্ব আছে, যেমন জেনেটিক ম্যাপ তৈরি করা হয় ক্রসিং ওভারের মাধ্যমে, জেনেটিক ম্যাপ তৈরি করা হয়, নতুন প্রকরণ সৃষ্টি করা হয়, এগুলোই। ঠিক আছে, আমাদের কোষ বিভাজন এতক্ষণ যা যা পড়লাম, এখানে কিছু সহকারী অঙ্গ থাকে যেমন নিউক্লিয়াস। মূলত সমস্ত কোষ বিভাজনের ক্রোমোজোমের বিন্যাস সবকিছুই হয় কোথায় হয়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস ভাইটাল একটা অঙ্গ, সাথে সেন্ট্রিওল সেন্ট্রিওলগুলো মূলত আমাদের স্পিন্ডলতন্তুতে যুক্ত হয়ে কোষ বিভাজনে সহায়তা করে। সাথে মাইক্রোটিউবিউলস হচ্ছে কোষীয় কঙ্কাল, যেটা উদ্ভিদ কোষে থাকবে। আর কোষের ডিএনএ আরএনএ তো অবশ্যই আছে, ক্রোমোজোমের বিভক্ত হওয়া মানে ডিএনএ আরএনএরও বিভাজন, মূলত আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে ডিএনএর বিভাজন। ঠিক আছে, এগুলোই। আর